Hello, my dear students, my beloved all my students, learners and the viewers. You are most welcome to the class of English grammar. Before starting my class, I want to make some introduction to you. আজকাল আমরা দেখে থাকি বহু ভিডিও বেরোচ্ছে ইংলিশের উপরে 15 মিনিট 20 মিনিট লোকের নাকি ধৈর্য নেই এখন মাত্র 15-20 মিনিটে একটা কমার্শিয়াল কোনো ভিডিও হতে পারে কিন্তু যারা গ্রামারের মতো সাবজেক্ট ইংলিশের মতো সাবজেক্ট শিখতে চাইছে তাদের কিন্তু হবে না আমি বারবার এটা বলছি কিন্তু this is very very important I tell you even to learn English even to learn grammar then you have to go deep into the subject there is no quick fix solution I tell you my dear friends my beloved students and learners and my viewers there is no easy solution no quick fix solution for learning English আর আমাদের উদ্দেশ্য থাকবে ইংলিশ গ্রামারটাকে খুব ভালো করে শিখে আসলে আমাদের যেতে হবে ট্রান্সলেশনে কারণ ট্রান্সলেশনটা মেইন থিং যেটা 40-50-60 বছর আগে আমাদের বাবা জ্যাঠা কাকা শিখে গেছে তারা ইংলিশে এত ভালো ছিল কি করে দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল ওয়ে অফ লার্নিং ইংলিশ আই টেল ইউ এখন যা ইংলিশ শেখা হচ্ছে সেগুলো ইংলিশ হচ্ছে না if you want to learn English if you want to speak English very correctly speak read and write English correctly you have to know the English grammar to the fullest এবং তার জন্য তোমাদের সময় দিতে হবে ওই 5-10 মিনিটের ভিডিও দেখে কিচ্ছু হবে না বারবার বলছি আর যে ট্রান্সলেশন করতে পারবে অর্থাৎ বাংলা থেকে বা মাতৃভাষা থেকে ইংলিশে কনভার্ট করতে পারে যে যত কুইকলি সে তত তাড়াতাড়ি ইংলিশ ভালো লিখতে পারবে বলতে পারবে এবং পড়তে পারবে সে এটা দারুণ ব্যাপার আমি কিন্তু বারবার তোমাদের বলছি এটা এই ট্রান্সলেশনটা যে জানবে সে এসে প্রেসি লেটার রাইটিং অ্যাম্পলিফিকেশন সমস্ত কিছু পৃথিবীর সে লিখতে পারবে তার কাছে কোনো কিছু কঠিন হবে না আই এম সরি টু সে আমার কাছে অনেক ছাত্রছাত্রী আসে যারা বিএ পাস করেছে মাস্টার্স করছে ইংলিশে 2 লাইন লিখতে পারে না হয়তো বলতে পারে 2-4টে কথা বলতে পারে মুখস্থ হয়ে গেছে শিখে শিখে বা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে কিন্তু 2টো লাইন ইংরেজিতে শুদ্ধভাবে লিখে দিতে পারে না তার কারণ হচ্ছে তারা গ্রামার জানে না বেসিক নেই তাদের বেসিক্স অফ ইংলিশ দ্যাট ইজ ইংলিশ গ্রামার দে ডোন্ট নো অ্যাবাউট ইট আমার খুব দুঃখ হয় আমরা জিজ্ঞেস করি যে তুমি কি করে 56 বা 60% পেলে মাধ্যমিকে হায়ার সেকেন্ডারিতে বলে স্যার আমাদের তো কিছু চয়েস থাকে ওখানে সাজেশন দেওয়া থাকে মাল্টিপল কোয়েশ্চেন্স থাকে অবজেক্টিভ কোয়েশ্চেন্স ও 50-60 তুলতে এমন কিছু ব্যাপার না যেদিন থেকে ট্রান্সলেশনের উপর জোর কমে গেছে আমি বারবার উইথ এমফ্যাসিস আই এম টেলিং ইউ যেদিন থেকে ট্রান্সলেশনের উপর জোর চলে গেছে সেদিন ইংলিশের গলা টুটি টিপে ধরা হয়েছে আমরা সেই জায়গাটাকে we want to bring back those golden days of English through translation and translation এবং এই ট্রান্সলেশন করতে পারবো কি করে আমরা যদি গ্রামার সম্পর্কে দারুণ আমরা আমাদের বেসিক্যাল নলেজ আমরা ফাউন্ডেশন নলেজ করতে পারি তার সাথে প্রচুর স্টক অফ ওয়ার্ডস যদি থাকে ভোকাবুলারি পৃথিবীর কোনো এসে বলো প্রেসি বলো সাবস্টেন্স বলো অ্যাম্পলিফিকেশন বলো রিলেটেড লেটার রাইটিং পার্সোনাল লেটার রাইটিং অফিসিয়াল লেটার রাইটিং কোনো কিছুই কঠিন নয় তার কাছে তো যাই হোক আমি শুরু করছি let's come to the class আমি আজকে my discussion yesterday I had taken class about tense is called the king of grammar পৃথিবীতে যত হাজার সেন্টেন্স রয়েছে তাদের ব্রডলি 3 ভাগে ভাগ করতেই হবে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই কথাটা আমি কালকে বলেছি
কালকে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে ক্লাস নিয়েছি, যারা আমার ক্লাস শুনেছো তোমরা তোমরা খুব ভালো করে মনে রাখবে, প্রেজেন্ট কালকে করেছি, তিনটে একসাথে করা যাবে না, বিকজ ইট উইল জাম্বল আপ, ইউ মে বি কনফিউজড, গুলিয়ে যাবে। সেই জন্য আমি প্রেজেন্টটা কালকে করেছি, আজকে এখন পাস্ট করব, তারপরে আলাদাভাবে ফিউচার টেন্সটা করব। তারপরে যে কথাটা তোমাদের বলেছি যে তিনটে টেন্স একসাথে নেব আমরা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, তিনটে একসাথে নিয়ে আমাদের অ্যানালিসিস করব, কম্পারেটিভ স্টাডি করব, তাদের মধ্যে কমননেস কি আছে, ডিফারেন্স কি আছে, এই জায়গাটাই যদি আমরা ধরতে পারি তাহলে তিনটে টেন্সকে ধরা আমার পক্ষে কোনো কঠিন না। এবং তিনটে টেন্সকে, এই যে প্রিন্সিপাল তিনটে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সো 3 into 4, টোটাল 12 টেন্সেস। প্রেজেন্টের কালকে 4টে আমি বলে দিয়েছি, আমার ভিডিওটা তোমরা দেখে নাও কালকে। আজকে পাস্টের 4টে বলবো, এবং তারপরে পাস্ট হয়ে গেলে ফিউচারের 4টে আমি বলবো। আলাদা আলাদা ভাবে মনে রাখতে হবে, এবং এরপরে তোমরা কেউ মিস করবে না, আমার চলতে থাকবে। এরপরে কিন্তু আমি চলে যাব ভয়েসে, ভয়েস চেঞ্জ, তারপরে যাব ন্যারেশনে, তারপরে যাব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, গ্রামারটাকে একদম গুলে নিয়ে তারপরে প্রচুর স্টক অপার্ট করব, আর 200 ইংলিশ সেন্টেন্স তোমাদের দিয়ে দেব। এর বাইরে পৃথিবীতে কোনো ইংরেজি থাকবে না। 200 সেন্টেন্স আমি দিয়ে দেব বিভিন্ন ধরনের, সেটা পড়ে তোমরা নলেজ তৈরি করবে, এবং এর বাইরে কোনো সেন্টেন্স থাকবে না, থাকতে পারে না, থাকলেও তার মধ্যে দিয়েই তোমরা তাকে তৈরি করতে পারবে। সো my beloved students, learners and the viewers, we are starting our class today on tense. I will take today the past tense. Tense আমি বলেছি কি, টাইম অফ অ্যাকশন, কোন টাইমে কি অ্যাকশন হচ্ছে। আর একটা কি বলেছিলাম কালকে যারা দেখেছো, চেঞ্জ অফ ফর্মেশন অফ দ্য ভার্ব or change of form of the verb to express the time of action is called the tense. এই যে ভার্বের ফর্ম গুলো চেঞ্জ হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে রাখছি। যেমন বি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেমন বি ভার্ব আছে, তেমনি জেনারেল ভার্ব আছে, যাওয়া, খাওয়া, পড়া, শোয়া, বলা, দৌড়ানো, এই সমস্ত। এর 3টে করে ফর্ম থাকবে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট। অর্থাৎ V1 মানে ভার্ব 1, V2 পাস্টটাকে বলছি V2, আর V3 পাস্ট পারফেক্ট। সুতরাং এই 3টে তোমরা খুব ভালো করে, V1, V2, V3, go, went, gone, see, saw, seen, fall, fell, fallen, read, 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 এই যে এই ভার্ব গুলো, conjugation of verbs, you have to remember up to the last day of your life. I tell you, if you wanna speak English, if you wanna read English correctly, you have to remember to the up to the last day of your life, I tell you. আমি আজকে শুরু করছি past tense. past tense ঠিক প্রেজেন্টের মতনই 4টে আছে, 4। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট বলা হয়। সেকেন্ড হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে পাস্ট পারফেক্ট, ফোর্থ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি শুরু করছি আগে সিম্পল পাস্ট, অতীতে যে ঘটনা ঘটে গেছে, যেটা হয়ে গেছে, যার অস্তিত্ব এখন আর নেই, হয়ে গেছে, তাকে বলবো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। এক্সাম্পল কি, আমি গিয়েছিলাম, আমি কাল দিল্লি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম,
তিনি এসেছিলেন এই ল লে লাম লেন বাক্যের শেষে যদি এগুলো থাকে তোমরা বুঝতে পারছো এটা পাস্ট টেন্স অবশ্যই হবে। তিনি এসেছিলেন, আমি গিয়েছিলাম, ল লে লাম লেন। সেন্টেন্সের পরে যদি এগুলো থাকে, বাংলার বাক্যের পরে যেগুলো থাকে, তাহলেই বুঝবে এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। এটা কি করব? ভেরি ইজি। প্রথমে সাবজেক্ট বসাবো আর V2 দেবো। V2 মানে পাস্ট, মাঝখানেরটা গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট, তাহলে ওয়েন্টটা দেবো V2। ওকে, তাহলে কি থাকবে? সাবজেক্ট প্লাস V2 মাঝখানেরটা গো ওয়েন্ট গন, সি স সিন, ডু ডিড ডান। আমি যেটা জোরে বলছি এমফাসিস দিয়ে, সেটা হচ্ছে মাঝখানেরটা V2 অর্থাৎ ভার্ব টু যেটা পাস্ট। ওকে, তাহলে তিনি কাল এসেছিলেন, হি কেম হিয়ার ইয়েস্টারডে। হি কেম, কাম কেম কাম, ভার্বের তিনটে রূপ আছে বলেছি, V1 V2 V3। তাহলে কি দেবো? প্রথমে সাবজেক্ট, তারপরে বসিয়ে দাও V2। চোখ বুঝে শেষ আমার পাস্ট ইনডিফিনিট। কোথায় গেল? কি কঠিন? কিছুই কঠিন না। এবারে চলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদের কালকে বলেছিলাম কন্টিনিউয়াস কথাটা যখন শুনবো তখন বুঝতে পারবো যে কিছু একটা চলছে, চলমান, গতিময়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি? তিনি যাচ্ছিলেন, আমি খাচ্ছিলাম, তিনি বলছিলেন, তুমি খেলছিলে। তাহলে এখানে ফর্মুলা কি? তিনি যাচ্ছিলেন, হি ওয়াজ গোয়িং। তাহলে কি থাকবে? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ের। প্রেজেন্টে যেমন দেখেছি এম ইজ আর, এখানে ওয়াজ বা ওয়ের, সিঙ্গুলারে ওয়াজ আর প্লুরালে ওয়ের। তাহলে তারা যাচ্ছিলেন, দে ওয়ের গোয়িং। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ের, তারপরে ভার্বের আইএনজি। হি ওয়াজ গোয়িং, they were coming, I was playing football yesterday. Very clear? কিচ্ছু না, ভীষণ সোজা। এবারে আমরা যাব পাস্ট পারফেক্টে। এটা কিন্তু কঠিন আছে পাস্ট পারফেক্ট। যতগুলো টেন্স আছে তার অন্যতম কঠিন কিন্তু পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কাকে বলবো আমরা? অতীতে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট হবে। কি বললাম? অতীতে, ইন দ্য পাস্ট, দুটো কাজ ঘটেছিল, তার মধ্যে যে কাজটা আগে ঘটেছিল তার হবে পাস্ট পারফেক্ট, আর পরের কাজটা হবে সিম্পল পাস্ট, শুধু পাস্ট, মানে V2 বসবে। উদাহরণ দিচ্ছি, ছোটবেলা থেকে যে উদাহরণটা আমরা বারবার শুনে এসেছি, ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল। এখানে দুটো ফাংশন হচ্ছে, দুটো কাজ। ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল, এখানে ডাক্তার এসেছিল এবং রোগী মারা গিয়েছিল, দুটো কাজ। ক্লিয়ার? ওকে, কোন কাজটা আগে হয়েছিল? ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল, তাহলে রোগীটা মারা গিয়েছিল আগে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। যে কাজটা আগে হয়েছিল তার সাথে হ্যাড বসবে। এটা কি? নিয়মটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে V3
মানে past perfect, third form of the verb, V3। আর বেছে নিতে হবে কোন কাজটা আগে হয়েছিল। রোগীটি আগে মারা গিয়েছিল ডাক্তারের আগে। The patient had died before the doctor came। ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল। আচ্ছা, এই সেন্টেন্সটা এমন ভাবে হতে পারে, পরে দিয়েও তো হতে পারে। ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল, এটা তো হতে পারে, পারে না? ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল। তার মানে এখানেও দেখতে হবে ডাক্তার আসার পরে মানে ডাক্তার কিন্তু আগে এসেছিল, তাহলে ডাক্তারের সাথে হ্যাডটা বসবে, আর এই পেশেন্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট। যেমন the patient died after the doctor had come। এখানে একটা দারুণ ফর্মুলা তোমাদের আমি দিয়ে দেবো, চিরকাল মনে রাখবে এই ফর্মুলাটা, the golden formula of tense। কি ফর্মুলা? না হ্যাড কখন হবে? বিফোর এর আগে, আফটার এর পরে। বিফোর after। This is the golden rule of tense। বিফোর এর আগে দেখুন কি সুন্দর দারুণ জিনিস, বিফোর এর আগে হ্যাড, আফটার এর পরে হ্যাড। উদাহরণ দিচ্ছি, ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল। The patient had died before the doctor came। তাহলে হ্যাডটা কোথায় বসছে? বিফোর এর আগে। The patient had died before, তাহলে বিফোর এর আগে হ্যাড। এবারে দেখো আফটার এর পরে কি সুন্দর হ্যাড বসবে। The patient died after the doctor had come। এই আফটার দ্য ডক্টর, আফটার এর পরে হ্যাড যাচ্ছে, দেখো after the doctor had come। তাহলে বিফোর এর আগে হ্যাড, আফটার এর পরে হ্যাড। আশা করি এরকম ভাবে এর আগে তোমরা কোনোদিন শোনোনি। ইজিয়েস্ট, আমি নতুন নতুন জিনিস, নতুন তথ্য কিভাবে তোমরা মনে রাখতে পারবে, আমি বহু বছর ধরে এর উপরে একটা গবেষণা চালাচ্ছি যে এত কঠিন কেন লাগে ইংরেজি, কি করে সহজ করা যায়, কি করে সহজগম্য করা যায়, মানুষের বুদ্ধিতে, ছাত্রছাত্রীদের বুদ্ধিতে কিভাবে আনা যায় এটাকে। তাহলে নিয়মটা কি? হ্যাড কোথায় বসবে? বিফোর আফটার। বিফোর এর আগে হ্যাড, আফটার এর পরে হ্যাড। ওকে, এরকম অনেক সেন্টেন্স তোমরা তৈরি করে নাও, আমি এত এলাবোরেট করতে যাচ্ছি না। স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, বা ট্রেনটি ছাড়ার পর আমরা স্টেশনে গিয়েছিলাম, এই সমস্ত তোমরা নিজেরা করবে। আর এরপর বলেছি 200 সেন্টেন্স আমি দিয়ে দেবো বাংলায়, 2টো বাক্য বাংলায় 200। এর বাইরে পৃথিবীতে কোন রকম বাক্য থাকবে না। অদ্ভুত ব্যাপার, এটা আমি বছরের পর বছর স্টাডি করে এটা আমি তৈরি করতে পেরেছি। এরপরে এটা দিয়ে দেবো, তোমরা কিন্তু যারা এই ওয়াচ করছো আমার ভিডিও, যারা সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তারা প্রতিদিন খবর রাখবে, নতুন নতুন তথ্য আমি ইংলিশ গ্রামারের উপর দিতে থাকবো তোমাদেরকে। তাহলে আমি যেটা বলছিলাম, এবারে চতুর্থতে যাই, পাস্টের 4 নম্বরে যেটা আছে, অতীতে কোনো কাজ, একটা কাজের আগে আর একটা কাজ চলছিল। আমি বলেছি কন্টিনিউয়াস কথাটা যেখানেই থাকবে বুঝতে পারবে যে সেটা চলমান, বহমান, সেটা মোবাইল চলছে, তার নাম হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট টেন্সের 4th ফর্মে যাচ্ছি আমরা। I had been playing football when he came। দুটো কাজ, আমি ফুটবল খেলছিলাম সে আসার আগেই। তাহলে আমার খেলাটা চলছিল তার আসার আগেই।
I had been playing football before he came অথবা when he came। তাহলে এখানে ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন। এটা বিরাট সুবিধা আছে। প্রেজেন্টে যেমন হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে, কোনটা কোথায় বসাবো বাবারে বাবা, কোথাও ভুল হয়ে গেল কিনা কে জানে। পাস্টে একটা বিরাট সুবিধা আছে, চোখ বুঝে হ্যাড, হ্যাড ছাড়া আর কিছু নেই। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন আর তার সাথে ভার্বের আইএনজি যোগ। ওকে, I had been playing football before he came, or I had been doing some by then, সেই সময়ের আগেই, অর্থাৎ কোনো কিছু একটা ঘটেছিল তার আগেই আমি অঙ্ক করছিলাম। I had been practicing some by then. I had been playing football when he came. সে আসার আগেই আমি ফুটবল খেলছিলাম, খেলিতেছিলাম, কন্টিনিউয়াস। এইবারে তোমরা পাস্টের চারটে একসাথে রাখো আর প্রেজেন্টের চারটে একসাথে রাখো, আর এরপরে যখন আমি ফিউচার করব, ফিউচার টেন্স, ফিউচারের চারটেও একসাথে রাখবো। অর্থাৎ তোমাদের বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট বাঁদিকে রাখো, মাঝখানে রাখো পাস্ট ইনডিফিনিট, ডান দিকে রাখো ফিউচার ইনডিফিনিট। তিনটে এবারে তুলনা করো। Have your comparative study to know better and to go to the depth of it so that you can remember it. You follow the differences or the commonness among them. তাদের মধ্যে কি কমননেস আছে, সাধারণ জিনিসটা কি, বা তফাৎ যদি থাকে কি তফাৎ আছে, শুধু সেইটুকুন জানলেই তিনটে টেন্স একবারে মুখস্থ হবে তোমাদের। এটা নতুন তথ্য, কারণ টেন্সটা এমন কঠিন ব্যাপার যে প্রেজেন্ট পড়তে পড়তে পাস্ট ভুলে গেলে, পাস্ট করতে করতে ফিউচার ভুলে গেলে, আবার ফিউচার যখন করলে তখন প্রেজেন্ট আর মনে আসছে না। সুতরাং তিনটে তোমরা পাশাপাশি রাখো, ইউ জাক্সটাপোজ ইট, প্লেস ইট টুগেদার সাইড বাই সাইড অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। মনে রাখো কিভাবে হচ্ছে। তাহলে এই বলে আমি আজকের পাস্ট টেন্স শেষ করছি তোমাদের। তোমরা সবাই অপেক্ষা করবে, এরপরে ফিউচার করব। সবাইকে হার্দিক অভিনন্দন, নমস্কার।